উত্তর মেরু চলে গেছে রাশিয়া আর চায়নার দখলে। বরফ গলে গেলে বিশ্ব রাজনীতির গল্পটা লেখা হবে অন্যভাবে। আগের পর্বে আমরা ব্যাখ্যা করেছি কিভাবে আর কেন গ্রিনল্যান্ড হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির কেন্দ্র। এই পর্বে আমরা কথা বলবো রাশিয়া আর চায়না বরফ দখলের দৌড়ে আসলে কে কতটা এগিয়ে সেই প্রসঙ্গে। স্বাগত ইয়েলো রিফ্লেকশন পডকাস্টের সাথে আছি আমি সাবরিনা মিলি। রাশিয়া 2005 সাল থেকে আর্কটিক উপকূলে তাদের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এখন সেখানে রাশিয়ার 40টির বেশি সক্রিয় সামরিক ঘাঁটি আছে। সেখানে অত্যাধুনিক S-400 মিসাইল সিস্টেম এবং পারমাণবিক সক্ষমতা সম্পন্ন সাবমেরিন মোতায়েন করা হয়েছে। রাশিয়ার সবচেয়ে বড় শক্তি হলো তার বিশাল আইস ব্রেকার বহর। তার কাছে বর্তমানে 41টির বেশি আইস ব্রেকার আছে, যার মধ্যে 7টি পারমাণবিক শক্তিতে চলে। এই জাহাজগুলো আর্কটিকের 3 মিটার পুরু বরফ কেটে বাণিজ্য এবং সামরিক জাহাজ চলাচলের পথ তৈরি করে দিতে পারে। বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে নজর দিলে দেখা যায় তাদের অবস্থা অত্যন্ত নাজুক। আমেরিকার কাছে বর্তমানে মাত্র একটি কার্যকর ভারী আইস ব্রেকার আছে, যা প্রায় 50 বছরের পুরনো। রাশিয়ার এই বিশাল লিড প্রমাণ করে যে তারা এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দশকের পর দশক ধরে প্রস্তুতি নিচ্ছে। 2024-25 সালের তথ্য অনুযায়ী ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার আর্কটিক স্থলবাহিনী কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার বিখ্যাত 80তম আর্কটিক মোটর রাইফেল ব্রিগেড ইউক্রেনে মোতায়েন হওয়ার পর প্রায় 80% সৈন্য ও সরঞ্জাম হারিয়েছে। তবে রাশিয়া তার বিমান বাহিনী এবং নৌবাহিনীকে আর্কটিকের উপর নজরদারি করতে অপরিবর্তিত রেখেছে। বিশেষ করে তাদের পারমাণবিক সাবমেরিন বহর এখনো নর্দার্ন ফ্লিটের প্রধান শক্তি হিসেবে মোতায়েন রয়েছে। চীন নিজেকে একটি নিয়ার আর্কটিক স্টেট বা আর্কটিকের নিকটবর্তী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে, যা ভৌগোলিক কারণে বিতর্কিত হলেও কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ। চীনের প্রধান লক্ষ্য হলো আর্কটিকের বরফ গলে যাওয়ার পথে পোলার সিল্ক রোড তৈরি করা। রাশিয়ার উত্তর উপকূল দিয়ে নর্দার্ন সি রুট ব্যবহার করলে চীন থেকে ইউরোপে পণ্য পাঠাতে পানামা খালের তুলনায় প্রায় 4200 কিলোমিটার দূরত্ব কমে যায় এবং 20 দিন সময় বাঁচে। 2025 সালে প্রথমবারের মতো একটি চীনা কন্টেনার জাহাজ এই পথে সফলভাবে ইউরোপে পৌঁছেছে। চীন গ্রিনল্যান্ডের খনিজ ও অবকাঠামো খাতে বিলিয়ন ডলার লগ্নি করার চেষ্টা করছে। তারা 3টি বিমানবন্দর নির্মাণ এবং একটি পরিত্যক্ত নৌঘাঁটি কেনার প্রস্তাব দিয়েছিল, কিন্তু মার্কিন চাপের মুখে ডেনমার্ক সরকার সেই প্রস্তাবগুলো নাকচ করে দেয়। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া এখন চীনের পুঁজি এবং প্রযুক্তির ওপর অনেক বেশি নির্ভরশীল। এই দুই দেশ মিলে আর্কটিকের লিকুইফাইড ন্যাচারাল গ্যাস প্রকল্পে কাজ করছে। কেন আমেরিকা সামরিকভাবে পিছিয়ে পড়ল সেই দিকে যদি নজর দেই, তাহলে দেখব আর্কটিক অঞ্চলে আমেরিকার পিছিয়ে পড়ার প্রধান কারণ হলো দীর্ঘদিনের পলিসি নেগলেক্ট বা নীতিগত অবহেলা। স্নায়ুযুদ্ধের পর আমেরিকা মূলত মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদ দমনে ব্যস্ত ছিল, তাই মেরু অঞ্চলের চরম আবহাওয়ায় যুদ্ধ করার ক্ষমতা তারা ধীরে ধীরে হারিয়ে ফেলেছে। প্রশিক্ষণের ঘাটতি এবং জয়েন্ট ভাইকিং বিপর্যয়ের ফলে এই ধরনের সমস্যা দেখা দেয়। 2025 সালে নরওয়েতে ন্যাটোর জয়েন্ট ভাইকিং মহড়ায় মার্কিন সেনাবাহিনীর চরম অপ্রস্তুতি ধরা পড়ে। মার্কিন সৈন্যরা আর্কটিকের -30°C তাপমাত্রায় কাজ করতে পারছিল না, এমনকি তাদের যন্ত্রপাতিও অকেজো হয়ে যাচ্ছিল। মহড়ায় শত্রুর ভূমিকায় অভিনয় করা ফিনল্যান্ডের রিজার্ভ সৈন্যদের নির্দেশ দেওয়া হয়েছিল যেন তারা মার্কিনীদের উপর একটু দয়া করে, কারণ মার্কিন সৈন্যরা বারবার পরাজিত হয়ে মনোবল হারিয়ে ফেলছিল। এই ঘটনা প্রমাণ করে যে আমেরিকা তার সৈন্যদের মরুভূমিতে যুদ্ধ করার প্রশিক্ষণ দিলেও বরফের দেশে যুদ্ধের জন্য তারা একেবারেই প্রস্তুত নয়। আমেরিকা বর্তমানে তাদের আইস ব্রেকার বহর পুনর্গঠনের জন্য ফিনল্যান্ডের প্রযুক্তির উপর নির্ভরশীলতা দেখাচ্ছে। আইস প্যাক্ট চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র 11টি আইস ব্রেকার তৈরির কাজ শুরু করেছে, যার নকশা এবং প্রাথমিক নির্মাণ হবে ফিনল্যান্ডে। নিজস্ব ডকইয়ার্ডগুলোতে আর্কটিক উপযোগী জাহাজ তৈরির অভিজ্ঞতা না থাকায়
তারা এই সংকটে পড়েছে। 2025 সালের শেষের দিকে প্রেসিডেন্ট ট্রাম্প যখন গ্রিনল্যান্ড দখলের জন্য সামরিক শক্তি ব্যবহারের হুমকি দেন, তখন পুরো পশ্চিমা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকি ন্যাটোর অস্তিত্ব নিয়েও প্রশ্ন তোলেন। যদি ডেনমার্ক গ্রিনল্যান্ড ছেড়ে না দেয়, তাহলে আমেরিকা নাকি ন্যাটো থেকে বেরিয়ে যাবে, সেই হুমকিও দেন ট্রাম্প। এই সংকট মোকাবেলায় জার্মানি এবং নর্ডিক দেশগুলো আর্কটিক সেন্ট্রি নামক এক নতুন ন্যাটো মিশনের প্রস্তাব দেয়। এর উদ্দেশ্য ছিল গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব বজায় রেখেই সেখানে ন্যাটোর উপস্থিতি বাড়ানো, যাতে আমেরিকার একলা চলার জেদ কমানো যায়। শেষ পর্যন্ত 2026 সালের জানুয়ারিতে একটি ফ্রেমওয়ার্ক চুক্তির মাধ্যমে ট্রাম্প সামরিক আগ্রাসনের পথ থেকে সরে আসেন। তবে গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক সংখ্যা এবং খনিজ উত্তোলনের অধিকার বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। যে যাই ভাবুন না কেন, আর্কটিকের লড়াই কেবল কিন্তু মাটির ওপর নয়, সমুদ্রতলের মালিকানা নিয়েও। রাশিয়া, ডেনমার্ক এবং কানাডা প্রত্যেকেই দাবি করে যে সমুদ্রতলের লমনস অফ রিস তাদের মহীসোপানের অংশ। জাতিসংঘে এই সংক্রান্ত তথ্য প্রমাণ জমা দেওয়া হয়েছে, যার ফলাফল নির্ধারণ করবে উত্তর মেরুর তেলের খনিগুলোর আসল মালিক কে হবে। রাশিয়া এরই মধ্যে নর্থ পোলের সমুদ্রতলে তাদের দেশের পতাকা স্থাপন করে নিজেদের দাবি জোরালো করার চেষ্টা করছে। উত্তরের ভবিষ্যৎ, গ্রিনল্যান্ড এবং আর্কটিক অঞ্চলটি এখন আর কেবল পরিবেশবাদীদের আলোচনার বিষয় নয়, এটি এখন বিশ্ব অর্থনীতির নতুন কেন্দ্র। খনিজ সম্পদের বিশাল ভান্ডার, বিশেষ করে রেয়ার আর্থ অ্যান্ড অ্যান্টিমনি, গ্রিনল্যান্ডকে একটি ভূ রাজনৈতিক সোনার খনিতে পরিণত করেছে। রাশিয়া তাদের সামরিক ঘাঁটি এবং আইস ব্রেকার দিয়ে বর্তমানে এগিয়ে থাকলেও পশ্চিমা বিশ্ব আইসপ্যাক্ট এবং ন্যাটোর নতুন মিশনের মাধ্যমে তাদের দখল ফিরে পাওয়ার চেষ্টা করছে। চীনের অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এই সমীকরণকে আরো জটিল করে তুলেছে। শেষ পর্যন্ত আর্কটিকের এই থ্রিলার হয়তো কোনো গোলাগুলির যুদ্ধে নয়, বরং বরফ গলে যাওয়া সমুদ্রে কার জাহাজ সবচেয়ে বেশি রাজত্ব করবে এবং কার ল্যাবরেটরিতে গ্রিনল্যান্ডের খনিজ দিয়ে সবচেয়ে অত্যাধুনিক বা আধুনিক অস্ত্র ও ব্যাটারি তৈরি হবে, তার মাধ্যমে নির্ধারিত হবে। গ্রিনল্যান্ড এখন কেবল একটি দ্বীপ নয়, এটি ক্ষমতার এক নতুন মানদণ্ড। আজ এই পর্যন্তই। সাথে থাকুন ইয়েলো রিফ্লেকশন পডকাস্টে।